হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে কথা বলবো কিভাবে আমরা আমাদের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে পারি। আমরা যারা বিভিন্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভিজিট ভিসা নিয়ে যেতে আগ্রহী, তাদের জন্য এই ট্রাভেল হিস্ট্রি বাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ। তো কিভাবে আমরা খুব সহজে ট্রাভেল হিস্ট্রি বাড়াতে পারি এবং কোন কোন দেশ ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য ইজিলি আমরা সেই দেশের কাছ থেকে ভিসা পেতে পারি এবং কোন কোন দেশে যাওয়া আসা খরচটা কম, এই সকল বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলাপ আলোচনা করব এবং কি কি ডকুমেন্ট লাগে সেই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। তো মূলত এই ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য আমাদেরকে যে জিনিসটি করতে হয় সেই জিনিসটি হচ্ছে আমরা আসলে প্রথমে চেষ্টা করব আমাদের প্রতিবেশী দেশগুলোতে ভিজিট করার জন্য। ঠিক আছে, তো প্রতিবেশী দেশগুলোতে যদি আমরা ভিজিট করি তার জন্য প্রথমেই যে দেশ আমরা বেছে নিতে পারি সেটি হচ্ছে ইন্ডিয়া, তারপর নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। ঠিক আছে, এই দেশগুলো থেকে আমরা ভিসা খুবই ইজিলি এই দেশগুলোর এমবাসি থেকে ভিসা পেতে পারি এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে খুব একটা আসলে আমাদেরকে কষ্ট করতে হবে না। ঠিক আছে, তারপরে আমরা যে দেশগুলোতে ফোকাস করতে পারি সেটি হচ্ছে দুবাই, কাতার, সৌদি আরব, ওমান, কম্বোডিয়া, ভিয়েতনাম, তারপর আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, চায়না। ঠিক আছে, তো প্রথমেই আমরা আসলে চেষ্টা করব ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এই সমস্ত দেশগুলোতে ভিজিট করার জন্য। এই 6টি দেশ আমরা যদি ভিজিট করে নিতে পারি তাহলেই আমাদের পাসপোর্টটি অনেক স্ট্রং হয়ে যাবে এবং 6টি দেশ ভিজিট আসলে খুবই ছোটখাটো কোনো ব্যাপার নয়। এই 6 দেশ ভিজিট করার পরেই আমরা আসলে বড় কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে পারি, যেমন কানাডা, তারপর অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে ভিজিটের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তখন আমাদের পাসপোর্টের গ্রহণযোগ্যতা নর্মাল সময়ের তুলনায় অনেক ভালো থাকবে। ঠিক আছে, তো ইন্ডিয়াতে যেতে আমাদের অবশ্যই ভিসার প্রয়োজন, ইন্ডিয়াতে যেতে আমাদের ভিসা লাগবে এবং নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এই 4 দেশে যেতে আমাদের ভিসার জন্য খুব একটা ব্যাগ পেতে হবে না। আবার থাইল্যান্ডে এসে আমাদের ভিসার প্রয়োজন হবে। ঠিক আছে, তো নেপালের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমি আপনাদেরকে গুগল সার্চ করেই দেখিয়ে দেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি সার্চ করেছি ডু বাংলাদেশি নিড ভিসা ফর নেপাল, ফর ভিজিটিং নেপাল দিলে সেন্টেন্সটা সুন্দর হয়। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন নেপালের জন্য বাংলাদেশের ক্ষেত্রে অন অ্যারাইভেল ভিসা, বাংলাদেশি ন্যাশনালস ভিজিটিং নেপাল আর এলিজিবল ফর অন অ্যারাইভেল ভিসা। ঠিক আছে, তো অন অ্যারাইভেল ভিসা এবং ওই অন অ্যারাইভেল ভিসা পাওয়ার জন্য আসলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমরা যদি ফিল আপ করতে পারি তাহলে আসলে অন অ্যারাইভেল ভিসা আমরা পেতে পারি। ঠিক আছে, তো আবার ভুটানের ক্ষেত্রে আমরা যদি ভুটানের ক্ষেত্রে দেখি, ওকে, ভুটানের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে ডু নট রিকোয়ার ভিসা, ন্যাশনালস অফ বাংলাদেশ অ্যান্ড Maldives do not require visa in order to enter Bhutan and can get visa on arrival stamped on their passports upon arrival. ঠিক আছে, তো ভুটানের ক্ষেত্রেও বাংলাদেশিদের জন্য ভিসার প্রয়োজন নেই, কিছু শর্ত সাপেক্ষে আমরা অনারেবল ভিসা পেতে পারি, সেম অ্যাজ নেপাল। ঠিক আছে,
তারপর মালদ্বীপ যদি আমরা দেখি, মালদ্বীপের ক্ষেত্রে বাংলাদেশি সিটিজেন হ্যাভ freedom of movement across Maldives. Tourist visa is granted for all nationalities on arrival to Maldives. This means no prior visa is required to arrive to Maldives as a tourist. ঠিক আছে, মালদ্বীপের ক্ষেত্রেও আমাদের ভিসার প্রয়োজন নেই, বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসার প্রয়োজন নেই। সেম এজ নেপাল এবং ভুটানের ক্ষেত্রে কিছু কন্ডিশনের মাধ্যমে আমরা অন অ্যারাইভাল ভিসা পেতে পারি। সেই কন্ডিশনগুলো কি কি একটু পরে আলাপ করছি। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি শ্রীলঙ্কা, ওকে, তো শ্রীলঙ্কার ক্ষেত্রে আমাদের ভিসার প্রয়োজন রয়েছে। তারপর কিছু ক্ষেত্রে শ্রীলঙ্কাতেও আমরা অন অ্যারাইভেল 30 ডেজের অন অ্যারাইভেল ভিসা পেতে পারি। যেমন Bangladeshi nationals visiting Sri Lanka as a tourist or business purpose are permitted to enter Sri Lanka without prior visa and will be given a 30 days visa on arrival. Those who wish to obtain visa prior to their departure may be obtained visa by submitting the following documents. Okay, তো এই ডকুমেন্টস ফিল আপের জন্য, অর্থাৎ এই আপনার শ্রীলঙ্কার ক্ষেত্রেও কিছু কন্ডিশনের মাধ্যমে আমরা অন অ্যারাইভাল ভিসা পেতে পারি। ঠিক আছে, তারপর থাইল্যান্ডের জন্য আমাদেরকে অবশ্যই ইন্ডিয়ার মতো ভিসা ইস্যু করে তারপর ফ্লাই করতে হবে। ঠিক আছে, তারপর যেতে হবে থাইল্যান্ডের জন্য। কিন্তু থাইল্যান্ডের ব্যাপারে একটি বিষয়, ইন্ডিয়ার ক্ষেত্রে যেভাবে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ব্যাক পেতে হয়, থাইল্যান্ডের ক্ষেত্রে সেরকম নয়। থাইল্যান্ডে আমরা অ্যাপ্লিকেশন ফিল আপ করে সাপোর্টিং সকল ডকুমেন্টস দিয়ে আমরা উইদাউট অ্যাপয়েন্টমেন্টে আমরা তাদের নির্দিষ্ট করা যে বিএফএস সেন্টার রয়েছে সেখানে গিয়ে আমরা জমা দিয়ে দিতে পারি। এবং থাইল্যান্ডের ভিসা বেশি দেরি হয় না, ম্যাক্সিমাম 2 to 3 উইকসের মধ্যে ভিসা ইস্যু হয়ে চলে আসে। অবশ্যই তারা ফোন করে ছোটোখাটো একটা ইন্টারভিউ নেয় মাঝে মধ্যে। দ্যাটস ইট। তো আমরা যদি আসলে দেখি তাহলে এই 6টি দেশ ভিজিটের জন্য আমাদের খুব একটা ব্যাগ পেতে হয় না, খুব একটা আমাদের ব্যাগ পেতে হয় না এই 6টি দেশ ভিজিটের ক্ষেত্রে। ঠিক আছে, এবং এই 6টি দেশের ভিসা পেতে আসলে। তো ইন্ডিয়া তো আমরা সকলেই জানি, ইন্ডিয়াতে আমরা প্রথমেই আমাদের পছন্দের তালিকায় ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার জন্য আমাদের ভিসার প্রয়োজন এবং থাইল্যান্ডের জন্য আমাদের ভিসার প্রয়োজন। বাকি এই 4টি দেশের জন্য আমাদের কিছু কন্ডিশনের মাধ্যমে আমরা অন অ্যারাইভাল ভিসা পেয়ে যেতে পারি। তো এই কন্ডিশনগুলো কি কি একটু পরে আলাপ করছি। ইন্ডিয়া, থাইল্যান্ড এবং এই সমস্ত সকল দেশগুলোর জন্য রিকোয়ার্ড যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো কি কি, বেসিক যে ডকুমেন্টগুলো সব দেশের ক্ষেত্রে প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলাপ করব একটু পরে। তারপর আমরা যদি আসি দেখি কোন দেশ আমাদের জন্য সহজ ভিজিট করা। দুবাইতে ভিসা পেতে বেশি সময়ের প্রয়োজন হয় না, 1 সপ্তাহের মধ্যে আপনার ই ভিসা পেয়ে যেতে পারি। কিন্তু দুবাইতে প্রবলেম যেটি হচ্ছে সেটা হচ্ছে কস্ট অনেক বেশি। ঠিক আছে, তারপর কাতারেও এই ভিজিট ভিসা পাওয়া যায়। সেক্ষেত্রে কাতারে ভিসা পেতে হলে এই সমস্ত এই দেশের 1-2টিতে ভিজিট থাকলে কাতারের ভিসা পেতে সুবিধা হয়। আবার যে কোনো ভিজিট ছাড়াও যে কাতারের ভিসা পাওয়া যাবে না, বিষয়টি সেরকমও নয়। ঠিক আছে, তারপর সৌদি আরবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরবের জন্য আমরা এই উমরা প্যাকেজটা নিতে পারি। উমরা প্যাকেজে নিয়ে আমাদের পাসপোর্টে সৌদি আরবের সিল লাগিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের উমরা করাও হয়ে গেল,
আমাদের পাসপোর্টে আপনাদের পাসপোর্টের যে ট্রাভেল হিস্ট্রিটাও বৃদ্ধি পেয়ে গেল। ওমানের ক্ষেত্রেও ভিসা পাওয়া খুব একটা ডিফিকাল্ট না, দুই একটা দেশ ভিজিট থাকলে ওমানে ভিজিট ভিসা পাওয়া যায়। তারপর হচ্ছে কম্বোডিয়াতেও ভিজিট ভিসা পাওয়া খুব একটা ডিফিকাল্ট না, দুই একটা দেশ ভিজিট থাকলেই পাওয়া যায়। ভিয়েতনামের বেলায়ও সেম। হ্যাঁ, তারপর আমরা যদি দেখি সিঙ্গাপুরের ক্ষেত্রেও সেম। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ক্ষেত্রেও সেম। এবং সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ক্ষেত্রে যদি দুই একটা দেশ ভিজিট নাও থাকে তাহলেও ভিসা পাওয়া যায়। প্রোফাইলটি একটু হাই কোয়ালিটির থাকতে হবে, দ্যাটস ইট। ব্যাংক স্টেটমেন্ট, এইগুলো বিজনেস এগুলো একটু ভালোভাবে দেখালেই এই দুই দেশের ভিসা হয়ে যায়। তারপরে দুই একটি দেশের ভিজিট করা থাকলে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিজিট ভিসা পাওয়া খুব একটা ডিফিকাল্ট না। ঠিক আছে, তারপর হচ্ছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তারপর কাজাকিস্তান। হ্যাঁ, এই সমস্ত দেশেরও আপনার ই ভিসা হয়ে থাকে। তো এই সমস্ত দেশের ভিসা পেতে দুই একটি দেশের ভিসা আপনার পাসপোর্টে থাকা বা দুই একটি দেশ ভিজিট করে এই সমস্ত দেশে অ্যাপ্লাই করাটা ভালো। তারপর সর্বশেষে যে দেশটি আমরা ভিজিট করতে পারি আমার লিস্টে সেটি হচ্ছে চায়নাতে ভিজিটের জন্য অবশ্যই আপনাকে 2-3টি দেশ ভিজিট থাকতেই হবে, না হলে চায়না ভিসা দিতে খুবই স্ট্রিক্ট, তারা ভিসা দিতে খুবই লজ্জাবোধ করে যদি দুই একটা দেশ ভিজিট না থাকে সেক্ষেত্রে। ঠিক আছে, তো এই সমস্ত দেশ হচ্ছে এই যে পরবর্তী যে 12টা দেশ, এই দেশগুলোতে আপনি ভিজিট করবেন শুধুমাত্র তখনই যখন আপনার এই উপরোক্ত 6টি দেশ ভিজিট করা হয়ে যাবে, অর্থাৎ ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ভিজিট করা হয়ে গেলে আপনি তারপর ধাপে ধাপে এই দেশগুলোতে ভিজিট করতে পারেন। আর এই সমস্ত দেশগুলোতে ভিজিট করা আসলে খুবই ব্যয়সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, কিন্তু এই 6টি দেশে ভিজিট করতে খুব একটা টাকা পয়সার প্রয়োজন হয় না। আমরা খুবই অল্প টাকায় এই সমস্ত দেশগুলো ভিজিট করতে পারি। আপনি যদি চান তাহলে এই 6টি দেশ মাত্র 1 লক্ষ থেকে 1,20,000 টাকার ভেতরেই আপনি এই 6টি দেশ ভিজিট করে নিতে পারেন। ঠিক আছে, কারণ ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়া থেকে আপনি আপনার খুব বেশি টাকার প্রয়োজন হয় না, 10,000 টাকার হলেই হয়। নেপালের ক্ষেত্রেও ইন্ডিয়া হয়ে যাওয়া যায়। হ্যাঁ, এরকম ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে যেতে হলে বিমান টিকিটের প্রয়োজন আছে, বেশি খরচ না, 20 থেকে 25,000 টাকা হলে রিটার্ন টিকিট পাওয়া যায়। ঠিক আছে, তো 1,20,000 টাকা হলে আপনি এই 6টি দেশ 1,20,000 টাকা হলে এই 6টি দেশ আপনি ভিজিট করে নিতে পারেন। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে, সেটি হলো অনেকেই আসলে যে প্যাকেজ নেন, 3-4 দেশের প্যাকেজ নিয়ে নেন, 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 60-70,000 টাকা নিয়ে 1 দিন 2 দিন করে এই সমস্ত দেশগুলোতে ভিজিট করে চলে আসেন। না, এইরকম করলে আসলে ট্রাভেল হিস্ট্রি বৃদ্ধি পায় না। এটি আসলে খুবই ভুল ধারণা, কারণ ট্রাভেল হিস্ট্রি বৃদ্ধি করা মানে কি, মানে আপনি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন। আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি কানাডাতে ভিজিট করতে চান তাহলে ওরা দেখবে যে আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার কি না। এর মানে হচ্ছে আপনি ইন্ডিয়াতে গিয়ে 1 সপ্তাহ থাকলেন, তারপর 1 মাস 2 মাস পর আপনি নেপালে গিয়ে 2 দিন 3 দিন থাকলেন, তারও 1-2 মাস পর আপনি ভুটানে গিয়ে থাকলেন। এইরকম আপনাকে ট্রাভেল করতে হবে। এর মানে হচ্ছে আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার। আর এই যে প্যাকেজ নিয়ে যদি আপনি ট্রাভেল করেন তাহলে এটি আসলে আপনার ট্রাভেল হিস্ট্রিকে ইনক্রিজ করে না, আপনার পাসপোর্ট বাড়ি করে না। এটি আসলে প্রমাণ করে না যে আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার তারা যারা মনে করেন 1 মাসে 2 মাসে একবার কোনো দেশে ভ্রমণ করতে যায়, ট্রাভেল করতে যায়, তারাই হচ্ছে আসলে ফ্রিকুয়েন্ট ট্রাভেলার। এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ভিজিট ভিসা দেওয়ার ক্ষেত্রে দেখে যে আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার কিনা, যদি আপনি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে থাকেন। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, এবং ফ্রিকুয়েন্ট ট্রাভেলার প্রমাণ করার ক্ষেত্রে আপনি অবশ্যই প্যাকেজ নেবেন না, আপনি সিঙ্গেল ভাবে এক একটি দেশ ভিজিট করবেন। এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। অনেকেই আসলে এই বিষয়টাকে গুরুত্ব দেয় না, যার কারণেই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে
10-12টা দেশ ভিজিট হয়ে গিয়েছে, তারপরেও কোনো ভালো দেশ বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমরা বলে যাদেরকে চিনি তারা আসলে ভিসা দেয় না। কারণ হচ্ছে এগুলো যে প্যাকেজ নিয়ে ভিজিট করে, প্যাকেজ নিয়ে ভিজিট করার কারণে এটা প্রুভ করতে খুব কষ্ট হয়ে যায় যে আপনি একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার। ঠিক আছে, তারপরে এসে দুবাই, কাতার, সৌদি আরব এই সমস্ত দেশগুলোতে আসলে ভিজিট করতে হলে আপনাকে এক একটা দেশের জন্য 1 লক্ষ থেকে 1,20,000 টাকা বাজেট আপনার রাখতেই হবে। সিঙ্গাপুর, মালয়েশিয়ার ক্ষেত্রে টাকা কম হলে চলবে, আপনার 60-70 হাজার টাকা হলেই আপনি ভালোভাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত দেশে, উজবেকিস্তান, কাজাকিস্তান বা চায়না এই সমস্ত দেশে আপনি ঘুরে আসতে পারেন। ঠিক আছে, কিন্তু এই মিডল ইস্টার্ন কান্ট্রি যেগুলা, তারপর এগুলাতে আপনাকে ভিজিট করতে হলে অবশ্যই আপনাকে লাখ টাকার উপরে আপনার খরচ হয়ে যাবে। ঠিক আছে, আর এই সিঙ্গাপুর, মালয়েশিয়া বা চায়না এই সমস্ত দেশে 50-60 হাজার টাকা হলেও ভিজিট করা সম্ভব। ঠিক আছে, এবং অবশ্যই আপনি ভিজিট যে করবেন, আপনি 2 থেকে 3 দিন মিনিমাম একটি দেশে থাকবেন, তারপর আসবেন, আবার 1 মাস 2 মাস পর আবার অন্য কোনো দেশে যাবেন। এইভাবেই আসলে ট্রাভেল হিস্ট্রি বৃদ্ধি পায়। ঠিক আছে, তো আমরা আসলে বুঝি না, আমরা মনে করি যে প্যাকেজ নিয়ে নিলেই আমি 2 দেশ 3 দেশ 2টা প্যাকেজ নিলেই আসলে 3-6টা দেশ ভিজিট হয়ে যায়, আমাদের তো ট্রাভেল হিস্ট্রি ইনক্রিজ হয়ে গেল। বিষয়টি আসলে সেরকম না। ঠিক আছে, এই ট্রাভেল হিস্ট্রি আসলে যে মুখ্য ভূমিকা পালন করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে সেরকমও না, আনলেস আপনি ট্যুরিস্ট ভিসায় যদি অ্যাপ্লাই না করে থাকেন, অর্থাৎ আপনি যদি না দেখেন যে আপনি তাদের দেশ ভ্রমণের জন্য যাচ্ছেন, আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, এটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে আসলে খুবই মুখ্য ভূমিকা পালন করে না ট্রাভেল হিস্ট্রি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভিসা পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার। তো ফ্রিকুয়েন্ট ট্রাভেলার যদি আপনি হন তাহলেই একমাত্র মুখ্য ভূমিকা পালন করবে আপনার ট্রাভেল হিস্ট্রি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার আসি বেসিক ডকুমেন্ট লিস্টে, যে বেসিক যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এই সমস্ত সকল দেশে ভিজিটের ক্ষেত্রে। এই সকল দেশে আপনি এখন আমি যে উপরোক্ত দেশগুলোর কথা বললাম, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সমস্ত দেশও না, যদি আপনি আমেরিকা, কানাডা, ইউকে, ফ্রান্স, ইটালি, জার্মানি এই সমস্ত দেশেও ভিজিট করতে চান, তাহলেও আপনাকে এই ডকুমেন্টগুলি, বেসিক ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে। আর এই সমস্ত দেশে ভিজিট করতে গেলে তো এই ডকুমেন্টের প্রয়োজন হবেই হবে। ঠিক আছে, অর্থাৎ যেই দেশেই আপনি ভিজিট করতে যান এই ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন। ঠিক আছে, তো এর জন্য প্রথম যে ডকুমেন্ট সেটি অবশ্যই পাসপোর্ট উইথ এ ভ্যালিডিটি অফ অ্যাটলিস্ট 6 মান্থ। অবশ্যই আপনাকে 6 মাসের ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, সেটি বাধ্যতামূলক। তারপর যে দেশেই যাবেন সেই দেশের আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে উইথ ইয়োর ফটোগ্রাফ, অর্থাৎ আপনার ছবি দিয়ে। আর একটি বিষয়, এক এক দেশের জন্য আপনার ফটোগ্রাফ এক এক রকমের, এক এক সাইজের হয়ে থাকে, সেটি আপনি ভালোভাবে দেখে নেবেন। গুগল করলেই হয়ে যায় যে কোন দেশের জন্য ফটোগ্রাফের সাইজ কীরকম। ঠিক আছে, তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, অর্থাৎ এসওপি। হ্যাঁ, এসওপি হচ্ছে এমন একটি বিষয় যেটিতে আমরা লিখে থাকি এই অ্যাম্বাসেডারের কাছে বা আপনার অথরিটির কাছে ওই দেশের, যে আমরা কি জন্য তাদের দেশে ভিজিট করতে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য কি, আমরা কতদিন থাকবো, আমরা কোন কোন জায়গায় ভিজিট করব, ওই দেশে আমাদের কে কে আছে, বা আমি কেন প্ল্যান করেছি তাদের দেশে ভিজিট করার জন্য, বা আমার এই ট্রাভেল প্ল্যান কি, হ্যাঁ, বা দেশে আমার কি কি বিজনেস আছে, বা কি জব করি আমি দেশে, যার কারণে আমি আবার আমার দেশে ফেরত চলে আসব। এই সমস্ত সকল বিষয়াদিকে গুছিয়ে সুন্দরভাবে সংক্ষেপে লেখার নামই হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, অর্থাৎ এসওপি। অনেকেই আবার এই এসওপি কে লম্বা করে আপনার 4-5 পৃষ্ঠা জুড়ে এসওপি লিখে তারপর সাবমিট করে। ভাই, এত সময় নিয়ে আপনার এই এসওপি পড়ার সময় ওদের নাই।
ঠিক আছে, আপনি আপনার যে শুধুমাত্র এসওপি দেখেই আপনাকে ওরা ভিসা দিয়ে দিবে বিষয়টি সেরকম না। আপনার বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টের উপর নির্ভর করবে আপনার এসওপির সত্যতা, এবং আপনি যদি আপনার এসওপির সাথে ডকুমেন্টের সামঞ্জস্যতা না থাকে তাহলে হবে না। সেজন্যই এসওপি আপনি শর্ট করে লিখবেন, ম্যাক্সিমাম 2 পৃষ্ঠা। ঠিক আছে, অর্থাৎ আমরা যে এই A4 সাইজের আমরা ডকুমেন্ট লিখি ওয়ার্ড ফাইলে, সেরকম দুই পাতার ডকুমেন্ট আমরা লিখে এসওপি আকারে দেব। ঠিক আছে, এত লম্বা চূড়া করার প্রয়োজন নেই, যাতে কুইকলি একটু চোখ বুলাতে পারে তারা। চোখ বুলালেই আসলে বুঝে যায় যে আপনার পার্সোনালিটি, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ট্রাভেল হিস্ট্রি, প্ল্যান, কি জন্য যাচ্ছেন, কবে ফিরবেন, এই সমস্ত সকল বিষয়গুলো যাতে কুইকলি তারা আপনার ধরে নিতে পারে। ঠিক আছে, তো বিস্তারিত বলার প্রয়োজন নেই, 2 পৃষ্ঠা ম্যাক্সিমাম। তারপর ব্যাংক স্টেটমেন্ট, অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের দিতে হবে। কোনো কোনো দেশ 3 মাসেরও অ্যাকসেপ্ট করে, কিন্তু যে 3 মাসেরও যদি অ্যাকসেপ্ট করে আপনি 6 মাসের দিয়ে দেবেন, সেটি হচ্ছে বেটার। এর মানে হচ্ছে আপনার যে ব্যাংক স্টেটমেন্টটি শক্তিশালী সেটি প্রুফ করে 6 মাসের দেন। ঠিক আছে, তারপর ভ্যালিড ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড। ঠিক আছে, আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের কপি আপনি দেবেন। হ্যাঁ, কারণ হচ্ছে এটি প্রুফ করে যে আপনি ওই দেশে যাবার পর আপনি টাকা খরচ কিভাবে করবেন। আপনার যদি একটি কার্ড থাকে, ডুয়েল কারেন্সির কার্ড থাকে বা ক্রেডিট কার্ড থাকে, তাহলে তার মাধ্যমে আপনি টাকা উত্তোলন করে আপনি আপনার খরচা করতে পারবেন। এটি প্রুফ করে। ঠিক আছে, এখন স্মার্ট যুগ, এখন ক্যাশ অনেকে ক্যারি করে না, খুব কম ক্যাশ ক্যারি করে, তো এটি বাধ্যতামূলক। তারপর হচ্ছে এয়ার টিকিট। হ্যাঁ, রিটার্ন এয়ার টিকিট দেবেন, এয়ার টিকিটের পিএনআর দেবেন। ঠিক আছে, আমি আরো একটি ভিডিও তৈরি করব কিভাবে আপনি ফ্রিতে রিটার্ন পিএনআর এয়ার টিকিট বুকিং করতে পারেন। এর জন্য আরেকটি ভিডিও আমি আপলোড করব, আপনারা সেই ভিডিও দেখে নেবেন কিভাবে ফ্রিতে আপনি এটি করতে পারেন। ঠিক আছে, তারপর স্টেটমেন্ট অফ পারপাসও কিভাবে লিখতে হয় সে নিয়েও আমি একটি ভিডিও আপলোড করব, আপনারা সেটিও দেখতে পাবেন। তো এয়ার টিকিট দিবেন, রিটার্ন এয়ার টিকিট। ঠিক আছে, পিএনআর, অবশ্যই পিএনআর কনফার্মেশন থাকতে হবে এয়ার টিকিটের। তারপর হচ্ছে ইনভাইটেশন, যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশের কেউ কি আপনাকে ইনভাইট করছে, কোনো কোম্পানি কি আপনাকে ইনভাইট করছে কিনা, যদি করে থাকে তাহলে ইনভাইটেশন লেটারটি আপনি দেবেন, না করে থাকলে সমস্যা নেই। ইনভাইটেশন যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি সেরকম না। এই রিসেন্টলি কানাডাতে অনেক ভিসা হয়েছে এবং অনেকেই আসলে মনে করতো যে ইনভাইটেশনটা খুবই গুরুত্বপূর্ণ, বিষয়টি মোটেই সেরকম ছিল না। এটি ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপর, আসলে আপনার জন্য ইনভাইটেশন গুরুত্বপূর্ণ কি না। এটি যে একেবারে এসেনশিয়াল বিষয়টি সেরকম নয়। তারপর হচ্ছে হোটেল বুকিং, অবশ্যই আপনাকে হোটেল বুকিং এর কাগজ জমা দিতে হবে। কিভাবে আপনি ফ্রিতে হোটেল বুকিং করতে পারেন সে বিষয়টি নিয়েও আমি একটি ভিডিও তৈরি করব, আপনারা সেটি দেখে নিতে পারেন। ঠিক আছে, তারপর আপনি ট্রাভেল প্ল্যান দেবেন। ট্রাভেল প্ল্যান হচ্ছে আপনি ওই দেশে কবে ল্যান্ড করবেন, কবে ফেরত আসবেন, এবং ওই দেশে থাকা অবস্থায় আপনি কোন তারিখে কোন জায়গায় ভিজিট করবেন, এই সমস্ত কিছুকে ডিটেইলস আকারে রেডি করে দেওয়ার নামই হচ্ছে আসলে ট্রাভেল প্ল্যান। এই ট্রাভেল প্ল্যান আমি একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের। ট্রাভেল প্ল্যান লিখে যদি সার্চ দেন, তারপর ইমেজে যান, তারপর ইমেজে গেলে আপনারা দেখতে পারবেন ট্রাভেল প্ল্যান। এইটি যদি আমি ক্লিক করি, হ্যাঁ, এই দেখুন এইখানে আপনার সবকিছু লেখা রয়েছে। আর এই এটিকে ট্রাভেল প্ল্যান বলে বা ট্রাভেল আইটিনারি বলে। হ্যাঁ, আচ্ছা, এখানে আর যাচ্ছি না।
তো এখানে দিন তারিখ এগুলো লিখে আপনি দিয়ে দিবেন যে এত তারিখে, হ্যাঁ এত তারিখে এখানে এই জায়গাতে আমি ভিজিট করব, তারপরের তারিখে ওই জায়গাতে ভিজিট করব। হ্যাঁ, এই দেখাই আমি আপনাদের। হ্যাঁ, এই দেখুন ফ্লাইটের ডিপারেচার, ফ্লাইটের ডিটেইলস এইখানে দেয়া, তারপর কার রেন্টাল আপনি কি করে যদি করে থাকেন তার ডিটেইলস দেয়া, হোটেলের ডিটেইলস এইখানে দেয়া। হ্যাঁ, তারপর অ্যাক্টিভিটিস আপনি কত তারিখে, এখানে ডেট টাইম লেখা আছে, ইভেন্ট লেখা আছে, লোকেশন লেখা আছে, অর্থাৎ আপনি এত তারিখে এই টাইমে এই লোকেশনে থাকবেন, এই ইভেন্টে যোগ দেবেন বা ওইখানে যাবেন, এই বিষয়গুলোকে ডিটেইলস আকারে লেখা। তারপরে এই রিটার্ন ফ্লাইট টিকেটের ডিটেইলস, এই জিনিসগুলোকে লিখে একটি সাজিয়ে লিখে আপনার দেওয়ার নামই হচ্ছে আসলে ট্রাভেল আইটিনারি বা ট্রাভেল প্ল্যান। আমি সহজভাবে বললাম বোঝার স্বার্থে। ঠিক আছে, তারপর হচ্ছে স্পট অর প্লেস প্রি বুকিং কনফার্মেশন ফর ভিজিটিং দোজ প্লেস। এই যে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম যে লোকেশন বা কোন ইভেন্টে আপনি অ্যাটেন্ড করতে যাচ্ছেন, তো আপনি যদি কোনো ইভেন্টে অ্যাটেন্ড করতে যান তাহলে সেই ইভেন্টের বুকিং কনফার্মেশনের কপি, বা কোনো জায়গায় যদি আপনি বেড়াতে যান, মনে করেন কোনো একটি মিউজিয়ামে আপনি বেড়াতে যাবেন এত তারিখে, তো সেই মিউজিয়ামের যে পাস রয়েছে, সেই মিউজিয়ামের এত তারিখের অ্যাপয়েন্টমেন্টটা, ওই তারিখের অ্যাপয়েন্টমেন্টটা আপনি সাথে করে দিয়ে দেবেন, এতে করে আপনার এই ডকুমেন্টগুলো আরো স্ট্রং হয়। ঠিক আছে, তো এটিও ফ্রিতে করা যায়, এটিও কিভাবে ফ্রিতে করা যায় সেটিও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তারপরে অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার যে দেশে যে আপনার সম্পত্তি আছে বা আপনার টাকা পয়সা আছে সেগুলোকে ভ্যালুয়েশন করে সুন্দরভাবে লিখে, এগুলো আসলে কোনো সি এর মাধ্যমে করালে ভালো হয়, সি এর মাধ্যমে না করালেও এগুলো নিজেও করতে পারেন। নিজে করলে খুব ডিফিকাল্ট আসলে এটি প্রুফ করানো, সি এর মাধ্যমে করানো সবচেয়ে ভালো। তো অ্যাসেট ভ্যালুয়েশনটা দিতে হয়, এটিও কিভাবে করতে হয় আমি পরবর্তী একটি ভিডিও তৈরি করবো যেটির মাধ্যমে আপনি দেখিয়ে দেবো। তারপর হচ্ছে ডকুমেন্ট অফ প্রপার্টি, আপনার যদি কোনো প্রপার্টি থেকে থাকে বড় কোনো অ্যামাউন্টের প্রপার্টি যেটির মূল্য অনেক বেশি, তার ডকুমেন্ট আপনি দিতে পারেন। তারপর ট্রাভেল হিস্ট্রি, এই যে ট্রাভেল হিস্ট্রি আপনি যে দেশে ভিজিট করেছেন সেই পাসপোর্টে তো সেই দেশের স্টাম্প থাকবে বা ভিসার কপি থাকবে, সেইগুলো আপনি দেবেন। তা বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট দেবেন। হ্যাঁ, তারপর ফ্যামিলি ইনফরমেশন দেবেন। এই ম্যারেজ সার্টিফিকেট এবং ফ্যামিলি ইনফরমেশন আপনি যদি সিঙ্গেল ভিজিট করে থাকেন কোনো দেশে তাহলে দেয়াটা খুবই জরুরি, সেক্ষেত্রে এটি প্রমাণিত হয় যে দেশে আপনার ফ্যামিলি রয়েছে, আপনি এবার ব্যাক করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এনওসি, আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে সেই জায়গা থেকে এনওসি দেবেন, অর্থাৎ এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ সেই জায়গা থেকে আপনার ছুটির কাগজ লেটার নিয়ে আসবেন যে এত তারিখ থেকে এত তারিখ আমার প্রতিষ্ঠান হতে ছুটি এবং আমি ওই দেশে যেতে চাচ্ছি, যার জন্য এই প্রতিষ্ঠানের কোনো আপত্তি নেই, এই তারিখ অত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ভিজিট করতে পারে, এরকম একটি এনওসি নো অবজেকশন সার্টিফিকেট। এবং স্যালারি স্টেটমেন্ট দেবেন। ঠিক আছে, স্যালারি স্টেটমেন্ট হচ্ছে ওই প্রতিষ্ঠান থেকে আপনি যে টাকা, আপনি যে স্যালারি পেয়ে থাকেন, বেতন পেয়ে থাকেন, তার একটি স্টেটমেন্ট। ঠিক আছে, সেটি যদি আপনি ক্যাশে পেয়ে থাকেন তাহলে প্রতিষ্ঠান থেকে ক্যাশে একটি স্যালারি স্টেটমেন্ট দিবে আপনাকে। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেয়ে থাকেন তাহলে তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের প্রতি মাসে যে সে টাকা ঢুকে তার প্রমাণপত্র দিলেই হবে। এই স্যালারি স্টেটমেন্টটা তৈরি করা যায়, কিভাবে তৈরি করা যায় সেটি নিয়ে আমি অন্য একটি ভিডিও দেব। আর আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে এবং অন্যান্য ডকুমেন্টস দিতে হবে আপনার বিজনেস রিলেটেড, অর্থাৎ আপনি কি বিজনেস করেন সেই রিলেটেড ট্রেড লাইসেন্স এবং আদার্স যে ডকুমেন্টগুলো রয়েছে সেটি দিতে হবে। বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে হবে। হ্যাঁ, সেটি 3 মাসের দিলেও হবে, সমস্যা নাই। যদি আপনি পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের দিয়ে থাকেন, অন্যথায় বিজনেস স্টেটমেন্ট দিলেও সেটি 6 মাসের দিতে হবে।
তারপর বিজনেস কার্ড দেবেন, আপনার বিজনেস প্যাড দেবেন, হ্যাঁ, তারপর টিন সার্টিফিকেট দেবেন, হ্যাঁ, টিন অ্যান্ড ট্যাক্স সার্টিফিকেট, এখানে লিখতে ভুল হয়েছে, ট্যাক্স, টিন অ্যান্ড ট্যাক্স সার্টিফিকেট দেবেন, হ্যাঁ। তারপর আপনি যদি চেম্বার অফ কমার্সের কোনো চেম্বার অফ কমার্সের সদস্য হয়ে থাকেন তাহলে সেই চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট দেবেন। তো এই জিনিসগুলো হচ্ছে আসলে বেসিক। এই জিনিসগুলো যদি আপনি দিয়ে সুন্দরভাবে ফিল আপ করে ডকুমেন্ট, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সুন্দরভাবে ফিল আপ করে সুন্দর করে একটি এসওপি লিখেন, হ্যাঁ, সুন্দর করে একটি এসওপি লিখে তাদেরকে বুঝাতে পারেন যে আপনি কেন তাদের দেশে বেড়াতে যাচ্ছেন, তাহলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে কোনো দেশে ভিসা পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। আর এই সকল ডকুমেন্টস দিলে এই সমস্ত যে দেশগুলো রয়েছে, এই যে 18টি দেশ, এই দেশগুলো তো আপনাকে ভিসা দিয়ে বাপ ডাকবে, আর ভিসা না দেওয়ার কোনো কারণই নেই, ঠিক আছে। একটু প্রবলেম করতে পারে আপনার ইউএসএ, তারপর ইউকে, তারপর অস্ট্রেলিয়া, হ্যাঁ, তারপর আপনার সেনজেন ভিসার ক্ষেত্রে, হ্যাঁ, ইউরোপের ক্ষেত্রে একটু প্রবলেম করতে পারে, আরো আদার্স ডকুমেন্ট অ্যাড করলে ভালো, হ্যাঁ। কিন্তু তারপরেও এই ডকুমেন্টসগুলোই হচ্ছে সর্বে সর্ব অ্যাকচুয়ালি, হ্যাঁ। এই ডকুমেন্টসের উপরে, এই ডকুমেন্টগুলোর উপরে আর কোনো ডকুমেন্ট নেই বললেই চলে। আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এই ডকুমেন্টগুলোর ছবি, এই স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, অনেকের কাজে আসবে। আমি রিলোড দিয়ে এই লেখাগুলো আবার করি, তাহলে ভালো হয়। হ্যাঁ, এখন এই আপনি যে বেসিক ডকুমেন্টের এই ডকুমেন্টগুলোর স্ক্রিনশট নিয়ে আপনি রেখে দিতে পারেন। আপনি যখন কোনো দেশ ভিজিট করবেন এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি সাথে করে দেবেন, ঠিক আছে। তো আমি আবারও বলছি, আপনি যদি ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চান তাহলে প্রথমেই এই সমস্ত দেশগুলো ভিজিট করবেন। প্রথমেই এই 6টি দেশ আপনি ভিজিট করবেন। এই 6টি দেশ ভিজিট করলে আপনার ট্রাভেল হিস্ট্রি বৃদ্ধি পাওয়ার জন্য খুব একটা সমস্যা হবে না, আর ভিসা পেতেও খুব একটি সমস্যা হবে না। আপনি এই সমস্ত দেশ, এই 6টি দেশ প্রথমে ভিজিট করবেন, তারপর আসলে আপনি নিচের দিকে যাবেন ভিজিটের জন্য, হ্যাঁ, ঠিক আছে। তো আর অবশ্যই এই ডকুমেন্টগুলো প্রত্যেকটি দেশের ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় এই ডকুমেন্টসগুলো সাথে করে জমা দেবেন। এই ডকুমেন্টসগুলো সাথে করে জমা দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার 80% বৃদ্ধি পাবে যদি আপনি এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দেন, হ্যাঁ, তাহলে 80% আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো পরবর্তীতে আরো আমি ভিডিও তৈরি করব কিভাবে আপনি ফ্রিতে এয়ার টিকেট, পিএনআর কনফার্মেশন পেতে পারেন, হোটেল বুকিং কিভাবে আপনি ফ্রিতে করতে পারেন, ট্রাভেল প্ল্যান কিভাবে আপনি তৈরি করতে পারেন, স্টেটমেন্ট অফ পারপাস এসওপি আপনি কিভাবে তৈরি করতে পারেন, হ্যাঁ, তারপর এই এনওসি কিভাবে আপনি তৈরি করতে পারেন এবং স্যালারি সার্টিফিকেট কিভাবে তৈরি করতে পারেন, হ্যাঁ, এবং এই বিজনেস কার্ড, বিজনেস প্যাড, এগুলো কিভাবে তৈরি করতে পারেন সেটি নিয়েও আমি ভিডিও তৈরি করব ধীরে ধীরে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা প্রয়োজন মনে করেন, ঠিক আছে। সো এই ছিল আজকের মতো আজকের ভিডিওটি। তারপরেও যদি কারো কোনো হেল্পের প্রয়োজন হয়, এইখানে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। হোয়াটসঅ্যাপের বাইরে কোনো নাম্বারে ডাইরেক্ট যদি কল করেন তাহলে ফোন রিসিভ করা হবে না। অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে প্রথমে আপনার নাম পরিচয় দিয়ে তারপর কোনো সমস্যা থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে যদি নাম দেখা না যায় তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 01712096967।
ঠিক আছে, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনি মেসেজ দিয়ে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, অবশ্যই এই রিলেটেড হতে হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ।